পুরোটা সময় ধরে আমি হৃদ ভাইয়ার দিকে হা করে তাকিয়েছিলাম। চারদিকে সবাই হাততালি দিচ্ছে, আমি ছাড়া। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার এমন বলদের মতো চাহনিতে মনে হলো খুব আনন্দ হচ্ছে তার। সে একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে গেল। একটু পর তাদের গায়ে হলুদ শুরু হলো। ফাহিম ভাইয়ার সাথে বসা তার হবু বউ। অতটা সুন্দরী নয় সে, গায়ের রং শ্যামলা, তবে মুখটা খুব মায়াবী দেখতে। এই দিনটা অবধি আসতে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাদের। ফাহিম ভাইয়ার বাবা কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। প্রথমে তিনি প্রেম করে বিয়ে বিষয়টা পছন্দ করেন, আর দ্বিতীয়ত মেয়েটা গায়ের রং চাপা। সে চেয়েছিল তার ছেলের জন্য পরীর মতো একটা মেয়ে নিয়ে আসতে। পরে ফাহিম ভাইয়ার জেদের কাছে হেরে বিয়েতে রাজি হয় তার বাবা। ওদেরকে হলুদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ দেখি হৃদ ভাইয়া দেয়ালে ঘেঁষে হেলান দিয়ে দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে আমার দিকে। তার এমন চাহনির অর্থ খুঁজে পেলাম না আমি। এক প্রকার বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। এরপর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তিনি ভাবেই বলল, তোমাকে আজ শাড়িতে খুব সুন্দর লাগছে আরশি। ইচ্ছে করছে তোমাকে সামনে দাঁড় করিয়ে এভাবেই তাকিয়ে থাকি অনন্তকাল। খুশিতে যেন আজ বাকবাকম করতে মন চাইছে আমার, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আমি জানি শাড়িতে আমায় সুন্দর লাগে, এতক্ষণ পর কেউ এসে বলতে হবে না তা। তাকে একটু রাগ দেখানোর চেষ্টা করলাম, করবোই না বা কেন। বাড়িতে নিজে গিয়ে তার সামনে অনেকক্ষণ ঘুরেছি, কিন্তু এভাবে ফিরেও তাকায়নি, আর এখন আসছে ফিরিত দেখাইতে। বাসায় যখন সে রেডি হতে বলে বাইরে চলে গেল, তখন আমি শাড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কারণ কখনো শাড়ি পরা হয়নি আগে। বাসায় যখন কেউ থাকতো না, তখন মায়ের শাড়ি অনেকবার লুকিয়ে লুকিয়ে নিজের সাথে ধরে আয়নায় দেখতাম আমাকে কেমন লাগে। আবার দ্রুত রেখে দিতাম, কারণ হুট করে কেউ এই অবস্থায় দেখে ফেললে তাহলে এর চেয়ে লজ্জা আর কিছু হবে না। লজ্জা কখনো মাকে বলিনি আমায় শাড়ি পরিয়ে শিখিয়ে দাও। তখন যদি শিখিয়ে নিতাম তাহলে এখন এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো না। আমি অনেক গল্প পড়েছি যেগুলো হিরো এসে হিরোইনকে শাড়ি পরিয়ে দেয়। আমার বেলায় যদি এমন হয়, একটু পর যদি রিতবাইয়া এসে বলে দাও আমি পরিয়ে দিচ্ছি, ভাবতেই লজ্জা পাচ্ছে আমার। কিন্তু এই লজ্জা বেশিক্ষণ থাকলো না। এরপর মামি এসে বলল, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, শাড়ি পরতে পারিস না? আমি মাথা নাড়িয়ে বললাম, না মামি। এরপর মামি একটু হেসে আমায় শাড়ি পরিয়ে দিল। বলল, শাড়ি পরা শিখে নিবি, নতুন বউদের শাড়িতেই বেশি সুন্দর লাগে। আমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালাম। এরপর যখন শাড়ি পরা শেষ হলো, তখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম সত্যি বেশ লাগছে আমায়। হৃদবাইয়া ফেরার পর আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম, ভেবেছিলাম হয়তো সে প্রশংসায় লড়বে, কিন্তু আমার সব অনুভূতি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। ওই অনুভূতিহীন মানুষটা আমার দিকে তাকিয়েও স্বাভাবিকভাবে নিজে রেডি হতে শুরু করলো। প্রশংসা নামক শব্দটা নেই তার কাছে। তবে এখন প্রশংসাটা ভালোই লাগলো। আমার ভাবনার ইতি ঘটলো। তখন দেখলাম হৃদভাইয়া অলরেডি সকলের সাথে মিলে কেক কাটছে, আর আমাকেও ডাকছে। আমার রাগ হলো প্রচুর যখন দেখলাম হৃদভাইয়ার মেয়ের ফ্রেন্ডটা তার মুখে কেক তুলে দিচ্ছে। খুব হিংসা হচ্ছে আমার, কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাকে একটা থাপ্পড় মারতে পারলে ভালো লাগতো। কারণ আমি মেয়েটাকে একটু বেশি জেলাস। নিজের জিনিসে কারো নজর সহ্য হয় না। পরের দিন বিয়ে হলো তাদের। বেশি মানুষ নেই, অল্প কয়জন মিলে বিয়েটা শেষ করে বউকে বাড়ি নিয়ে এলো। ফাহিম ভাইয়াদের বাড়ি এসে নানান কথা কানে আসছিল আমার। কেউ বলছে ছবিতে যেমন দেখছিলাম বাস্তবে এত সুন্দর না, আবার কেউ বলছে এই মেয়ের জন্যই ফাহিম এত কিছু করলো। যাই হোক, কপালে যে আছে সে তো আসবেই। পাশে একজন বলল, এ মেয়ে আমাদের ফাহিমকে কিভাবে এতটা বশে আনলো কে জানে। যে ফাহিমের এ মেয়েকে লাগবে, এ তো ব্রাহ্মণ হয়ে চাঁদ ছুঁয়েছে। জাদুটোনা করলো কিনা তাও সন্দেহ। আমার খুব রাগ হচ্ছে তাদের কথা শুনে। নতুন বৈশব শুনলে নিশ্চয় অনেক কষ্ট পাবে। মানুষগুলো এমন কেন? একটা কালো ছেলে যদি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে, তখন তো তা সবাই স্বাভাবিকভাবেই মেনে নেয়, বলে তোমাদের খুব সুন্দর মানিয়েছে। আর যদি কোনো শ্যামলা মেয়ে ফর্সা ছেলেকে বিয়ে করে, তাহলে সবাই বলে জাদুটোনা করেছে নাকি। এটাই সমাজ। আমার কিছু বলতে ইচ্ছে হলেও চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ এখানে সত্যি কিছু বললেও সবাই বলবে মেয়েটার ব্যবহার ঠিক নেই।
বড়দের মুখের উপর কথা বলে এসব ভেবে চুপ করে রইলাম আমি। আর একটু দূরে ফাহিম ভাইয়া নীরব ভাইয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখলাম হৃদ ভাইয়াকে। আমি ওইদিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে নীরব ভাইয়া লজ্জায় চুপচাপ ওখান থেকে চলে গেল, হয়তো কাল রাতের ঘটনার জন্য। আমার হাসি পাচ্ছে খুব, বেচারা কত জোরেই না চড়টা খেলো। বিকেলে আমায় বাসায় পৌঁছে দিয়ে সে চলে গেল হসপিটালে। আমি সব চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে পড়লাম। গ্রীষ্মের গরম অস্থির লাগছে খুব। মামিকে দেখলাম নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। ব্যালকনিতে এসে দেখলাম আকাশে গেড়ে উঠেছে মেঘ। গ্রীষ্ম থেকে বৃষ্টি শুরু হয়, এরপর তো পুরো বর্ষাকাল। কেটে গেল আরো 2 দিন। আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে। 8-10 দিন মানুষটা খুব কাছের হয়ে গেছে আমার। ওখানে ফিরে গিয়ে থাকতে পারবো কিনা জানি না, তবে এটা জানি তাকে খুব মিস করব, আমি খুব বাজেভাবে মিস করব। আর সন্ধ্যায় মা ফোন দিয়ে বলল আমায় নিয়ে যেতে আসবে। খুশি হওয়ার বিপরীতে কেন জানি মন খারাপ লাগছে আমার। এখন মনে হচ্ছে বাবা মায়ের মতো এখন এটাও আমার একটা ফ্যামিলি। সন্ধ্যায় বাসায় চলে আসলো সে। আমি সেই সন্ধ্যা থেকে তার আশেপাশে ঘুরঘুর করছি। হুটহাট ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরি। আবার কেন জানি এক অজানা কারণে নিজেকে বুঝিয়ে থামিয়ে নিয়ে আমি। রাতে ঘুমানোর সময় তাকে খুব করে বলতে ইচ্ছে হচ্ছে আজ সোফায় না, আমার সাথে একই বিছানায় থাকবে। আমি আপনার বুকে মাথা রেখে চুপটি মেরে ঘুমে থাকবো। কিন্তু তাও বলতে পারছি না। চুপচাপ এক কাত হয়ে শুয়ে আছি। রাত অনেক গভীর, আমার চোখে এখনো ঘুম ধরা দিচ্ছে না। বারবার মানুষটার দিকে তাকাচ্ছি। খুব শান্ত হয়ে ঘুমিয়ে আছে সে, কিন্তু তার এই শান্ত ভাব যে আমার মাঝে অশান্তের ঢেউ তুলছে বারবার। সেটা কি সে জানে? তার চেয়ে থাকতে পারলাম না। ওর কাছে গেলাম, পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে। খুব ঘুমাচ্ছে, কেউ হয়তো তুলে নিয়ে গেলেও তার হুঁশ থাকবে না। আমি চুপচাপ তার হাতটা সরিয়ে তার বুকের উপর শুয়ে পড়লাম। চুপটি মেরে শুয়ে তার হৃৎপিণ্ডের শব্দ শুনতে লাগলাম। যা হওয়ার হোক, তার বুকে মাথা রেখেই ঘুমাবো আজ। সরিয়ে তার বুকের উপর শুয়ে পড়লাম। চুপটি মেরে শুয়ে তার হৃৎপিণ্ডের শব্দ শুনতে লাগলাম। যা 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 হওয়ার হোক, তার বুকে মাথা রেখেই ঘুমাবো আজ। আমি চুপচাপ হৃদয়ের বুকের উপর মাথা রেখে শুয়ে রইলাম। চোখ বন্ধ করে অনুভব করছি তাকে। আজ এমন লাগছে কেন? হুট করে এত সাহস কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছি না আমি। তার ঘুমন্ত গালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম। তার ছোট ছোট দাড়ির মাঝে আলতো করে গাল ঘষতে লাগলাম। ইস, লজ্জায় খুব হাসি পাচ্ছে আমার। আজ কি পাগল হয়ে গেলাম আমি? তবে অবাক লাগছে, মানুষটা এখনো ঘুম ভাঙছে না। আমি চাই ঘুম ভেঙে যাক, আমাকে এভাবে দেখুক। এরপর তার প্রতিক্রিয়া কি হয় তার শেষ দিন হলেও দেখে যেতে চাই। কিন্তু না, আমার এত কিছুর পরও ঘুম ভাঙলো না তার। এত গভীর ঘুম কিভাবে হয় একটা মানুষের? যাই হোক, এত কিছু না ভেবে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি। আজ ঘুম আসতে খুব একটা দেরি হলো না। তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করতে ঘুমের রাজ্যের পরীরা এসে আমার ধরা দিয়েছে। রাত আরো গভীর হলো। হৃদ চোখ মেলে তাকালো। আরশিকে দেখে একটু অবাক অবাক হলো না সে, কারণ একটু আগে কর্মকাণ্ড সব দেখছিল সে, তবুও কিছু বলছে না। আরশির দিকে তাকিয়ে খুব সুখের ঘুম ঘুমিয়ে আছে। হৃদ আস্তে করে তার বুক থেকে সরিয়ে নিল। তারপর পাঁচকোলা করে তুলে খাটের উপর শুইয়ে দিল। সেই সন্ধ্যা থেকে মেঘ জমেছে, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ভাব। আরশির গায়ে পাতলা একটা কম্বল জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে হৃদের হাতটা ধরে ফেললো আরশি। ঘুমের ঘরে কি যেন বকে আর চুপচাপ হয়ে গেল সে। হৃদ পাশে বসলো, তার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশি ঘুমাচ্ছে। ঘুমন্ত নারীকে এতটা মায়াবী লাগে তা আরশিকে প্রথম দিন ঘুমের মাঝে দেখে বুঝেছে সে। তবুও এই মুখ যেন তার কাছে প্রতিদিনের নিত্য নতুন আবিষ্কার। আজও কপালে একটা চুমু দিয়ে ব্যালকনিতে চলে গেল। পরিবেশটা হালকা ঠান্ডা, শীতল পরিবেশ। দাঁড়িয়ে মুখটা উপরের দিকে করে চোখ বুজে রইল হৃদ। কেন যেন এতটা মায়া আটকে যাচ্ছে। সে তো চায়নি এখনই এতটা মায়া আটকে যেতে। ভেবেছিল আরশিকে যখন একেবারে নিয়ে আসবে তখন না হয় একটু একটু করে মায়া জড়াবে। এই কয়েকদিন আরশিকে যা বুঝেছে তাতে মনে হলো এখন মায়া জড়িয়ে গেলে বাড়ি ফিরে কষ্ট পাবে মেয়েটা। তাই তো দুজনের মাঝে এতটা ডিস্টেন্স রাখছে বারবার। আরশির কাছে আসতে চাইলেও দূরে চলে যাচ্ছে সে। ভালোবাসাটা হুট করে শুরু না হয়ে ধীরে ধীরে তৈরি হোক, কারণ হুট করে গড়ে ওঠা জিনিস আবার হুট করে ভেঙে যায়। এমনিতে আরশিকে দেখে মনে হচ্ছে নিজেকে অনেক মায়া জড়িয়ে ফেলেছে, যা কেটে উঠতে হয়তো অনেক দিন লেগে যাবে। মেয়েটা একটু বেশি আবেগী, তাই হয়তো নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে এমনটা করেছে। বাবা মা সকালে গাড়িতে উঠলো। আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে। এদের মতো পার্সোনাল গাড়ি তাদের। সকাল থেকে রান্না বান্নার কাজ চলছে। আগে এক পরিচয় থাকলেও এখন অন্য পরিচয়ে বাড়িতে আসছে। আমাকে মামি রান্নাঘরে যেতেই দিল না। আর গিয়ে আর কি করব, রান্না বান্নায় তো আমি একেবারে ঢেঁড়স।
মা বাবা গায়েতে উঠলো এটা শোনার পর সে সকাল থেকে ব্যালকনিতে বসে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মনে হচ্ছে অনেকদিন বাবা মাকে দেখিনি। সত্যি বলতে তাদের ছাড়া এত দূরে কখনো থাকা হয়নি, তো তাই এমনটা লাগছে যেন বাবা মা আসতেই দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরবো আমি। আবার বাবা মায়ের সাথে এখান থেকে চলে যাব ভাবতে মন খারাপ হচ্ছে খুব। দুপুরের আগে বাবা মা এসেছে, রিত ভাইয়া আজ বাড়িতে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে তার মনটা খুব খারাপ। দুপুরে খাবার শেষে রিত ভাইয়াকে বললাম সকালে তো চলে যাব, আজ আমার একটা ইচ্ছে পূরণ করবেন? উনি সাথে সাথেই বলল, হুম, বলো। আজ বিকেলটা আমাকে দিবেন? আপনি সারা বিকেল ঘুরতে হবে আমাকে নিয়ে। উনি আমার দিকে বরাবরের মতো তাকিয়ে বলল, নিতে পারি একটা শর্তে। আমি জিজ্ঞাসা ভঙ্গিতে তাকালাম, কি? ওই দিনের মতো আজও শাড়ি পরতে হবে? নীল শাড়ি, হাতে নীল কাচের চুড়ি? আমি একটু অবাক হয়ে বললাম, এই মুহূর্তে নীল শাড়ি নীল চুড়ি এসব পাবো কই? কথার মাঝে আমাকে থামিয়ে সে নীল শাড়ি আর কাঁচের চুড়ি এনে আমার সামনে বাড়িয়ে দিল। আমি তার দিকে চেয়ে বললাম, এগুলো কখন আনলেন? আজকে? কেন আনলেন? তোমার জন্য। আমার জন্য কেন? তোমাকে দেখবো তাই। আপনাকে, আমাকে আপনার ভালো লাগে তাই না? সে আর কথা বাড়ালো না। আমায় বলল, শাড়ি পরা শেষ হলে আমায় ডাক দিও। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ওই দিন কে পরিয়ে দিয়েছিল? মামি। আচ্ছা, আমি মাকে পাঠাচ্ছি। মেঘলা আকাশ, হালকা বাতাসে রাস্তার পাশে ফুলগুলো দোল খাচ্ছে। একটা রিকশায় করে যাচ্ছি আমরা, কিন্তু আজ ওই দিনের মতো আর দূরে সরে বসেনি, বরং এক হাত ধরে রেখেছে আমার। আমি একটু অবাক হলেও কিছু বললাম না। বললে পরে যদি কিছু মনে করে আবার ছেড়ে দেয়, তার চেয়ে চুপচাপ থাকাই ভালো। তবে আমার মাথায় অন্য এক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আগামীকালে বাড়ি ফিরে যাব, আর বাড়ি ফেরা মানে আসিফের কাছাকাছি চলে যাওয়া। সে কি এই কয়েকদিনে নিজেকে শুধরে নিয়েছে, নাকি আগের মতো আমার পেছনে পড়বে কে জানে। আমার জন্ম থেকে গড়া ওঠা বিকৃত মস্তিষ্কের মানুষ এত সহজে কিভাবে শুধরায়, না জানি আমার কপালে কি আছে। আচ্ছা, পুরো ব্যাপারটা হৃদবাইকে খুলে বললে সে কি করবে? আমাকে যেতে দিবে না? কয়েক মাস পরে আমার এক্সাম, যেতে হবে আমাকে। নাকি আমার সাথে কুমিল্লা চলে যাবে, নাকি ওদের সাথে ঝামেলা করবে। কিন্তু ওর মতো একটা সহজ সরল মানুষ কখনোই আসিফের সাথে ঝামেলায় পারবে না। এতে আরো হৃদবাইয়ারই ক্ষতি হবে। আর ওর কিছু হলে আমি কি আর সইব? আমি তার দিকে চেয়ে বললাম, ভাইয়া। উনি আমার ভ্রু কুঁচকে তাকালেন, হয়তো সে ভাইয়া ডাকটা মেনে নিতে পারেননি। আমি আবার বললাম, তো আপনাকে কি ডাকবো? এতদিন এতদিন কি ডেকেছো? কিছুই ডাকেনি, এমনি ইশারায় দিলেই বুঝতেন। তাহলে এখন ভাইয়া ডাকলে কেন? মুখ ফসকে বেরিয়ে গেছে তাই। সামনে থেকে রিকশাওয়ালা মামা বলল, কাজিন বিয়ে করেছেন তাই না মামা? উনি ছোট করে উত্তর দিলাম, হুম, কেন? সে রিকশা চালাতে চালাতে বলল, কাজিন বিয়ে করলে এই সমস্যা। আমিও আমার চাচাতো বোনকে বিয়ে করেছিলাম, আব্বা আর চাচা মিলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছিল। এরপর আমার বউ এমন, যার তার সামনে আমার ভাইয়া ডেকে বসতো। হৃদ ভাই একটু হেসে বলল, এখন কি ভাইয়া ডাকে? কি কর মামা, এখন কি আর সেই পিচ্ছি আছে? বড় হয়েছে না, মাঝে মাঝে দুষ্টামি করে ডাকে আর কি। তবে আমার প্রথম বাচ্চা হওয়ার পর যখন ওর বাচ্চাটা বড় হচ্ছিল, তখন সে হঠাৎ হঠাৎ আমায় ভাইয়া ডেকে বসতো। একদিন আমার ছেলেটা শুনে ফেলে তা, আর আমাকে এসে মামা ডাকা শুরু করে। বলতো, মামা, আব্বু ডাকছে, মামা খেতে আসেন, মামা আজ বের হবেন না। এরপর তাকে যখন বললাম, মামা ডাকোস কেন, তখন সে উত্তর দিল, আপনি আম্মুর ভাই হলে আমার তো মামাই হবেন তাই না? ওদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। সামান্য ভাইয়া শব্দটাকে বাচ্চার মামা অব্দি টেনে নিয়ে গেল। কিন্তু আমার পাশে বসে থাকা রিত ভাইয়া থুকো জামাই এক নাগারে হেসে চলছে। আমি একটু রাগ নিয়ে রিক্সাওয়ালাকে বললাম, এই রিক্সা থামান। এরপর সে রিক্সায় থামিয়ে আমি নেমে গেলাম। রিত ভাই আমার দিকে চেয়ে বলল, কি হলো, নেমে গেলে কেন? আপনিও নামুন, একসাথে হাঁটবো। পাশাপাশি হাঁটছি দুজন। তার পাশে হাঁটতে হাঁটতে বললাম, আমার না খুব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে। সে সোজাসুজিভাবে বলল, এটা তোমার আবেগ। আমি দাঁড়িয়ে গেলাম। তাহলে ভালোবাসা কোনটা? তোমার এখন ভালোবাসার বয়স হয়নি। আমি একটু ঠোঁট উল্টে বললাম, আপনি তো বুড়ো হয়ে একেবারে পেকে গেছেন। যেভাবে কথা বলেন মনে হয় আপনি কয়েক বাচ্চার বাপ। উনি একটু হেসে বলল, আমার সেই বাচ্চাগুলো যার পেটে জমা আছে, সে নিজেই তো এখনো ম্যাচিউর হতে পারেনি। নিজেই তো এখনো একটা বাচ্চা, তাহলে কিভাবে এখন আমার বাচ্চাগুলোকে সামলাবে? সময় হলে আমার বাচ্চা সামলানোর দায়িত্ব দিব তাকে। লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে আমার। ওর মুখে দেখি কিছুই আটকায় না, খবিস একটা। ছোট্ট এই গল্পটি যদি সবার ভালো লাগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এর আগের পর্বগুলো
আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।